খুব ভালো করেছো দাদু ভাই। তা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। ইভানের সাথে কানন ছিল। আবিদা জাহানের সাথে তাকেও পরিচয় করিয়ে দিল ইভান। ময়নার মা মাছ কাটা বাদ দিয়ে বাড়ির ভেতরে গিয়ে তড়িৎ দুটো চেয়ার এনে দিয়ে ফের মাছ কাটতে বসলেন। চেয়ারে আরাম করে আবিদা জাহানের মুখোমুখি বসে খোশ গল্পে মেতে উঠল ইভান। ভুলেও নিভানের তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে আঁখি মেলালো না সে। ওই চোখে তাকালেই তার দূরদর্শী চতুর্বুদ্ধি সম্পন্ন দাদাভাই ধরে ফেলবে দলবল নিয়ে কেন এ বাড়িতে হাজির হয়েছে ইভান। কারণ স্বভাবে কিছুটা ইভানের মতো, তাই ইভান আর আবিদা জাহানের খোশ গল্পের মধ্যে তার অবদানও একবারে চুটিয়ে। নিভান সেসব তীক্ষ্ণ চোখে কিছু সময় অবলোকন করে মনে মনে ইভানের খামখেয়ালি ছেলে মানুষের কথা ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে পুকুরের দিকে নজর ফেলল। লোকটা পুকুরের পূর্ব দিকে জাল ফেলা শুরু করেছিল, এখন উত্তরের কোনাকুনি সাইডে চলে গেছে। জাল ফেলে বড় বড় মাছগুলো একা একা সংরক্ষণ করতে প্রায় হিমশিম খাচ্ছে। তবে এ জীবনে নিভানের পুকুরে জাল ফেলা তো দূর, জাল ফেলে বাস্তবে মাছ ধরা মনে হয় প্রথম দেখল। সেখানে মাছ সংরক্ষণ করে ব্যাগে রাখা তার পক্ষেও এই অভিজ্ঞ লোকটার থেকেও হিমশিমের ব্যাপার। তাই ওনাকে সাহায্য করতে গিয়ে নিজেকে লজ্জায় ফেলা সত্যি লজ্জাজনক। তাই উঠতে চেয়েও আর উঠল না নিভান। তবে একটু সময় নিয়ে আসার সাহেব চলে এলেন। তড়িঘড়ি করে লোকটার কাছে চলে গেলেন। তন্মধ্যে বাড়ির মধ্যে থেকে মেলি কণ্ঠে শোরগোলে কিছুটা কানে এলো নিভানের। তার মধ্যে উচ্চধ্বনি হলো মৌনতার কণ্ঠ। নিভান বুঝতে পারল শুধু কানন আর ইভান আসেনি, পুরো দলবল নিয়ে হাজির হয়েছে ইভান। কেন বুঝতে অসুবিধা হয়নি, তবে এই বয়সে এসে ইভানের এখনো সেই ছেলে মানুষই ভয়টা রয়ে গেছে। মনে মনে হাসলো নিভান, একটা তৃপ্তময় হাসি। একটা সময় ঘনিষ্ঠতা ছাড়িয়ে দুই ভাইয়ের মধ্যে ছাড়া ছাড়া সম্পর্ক ছিল, তখনও ইভান একই ভয়ে এই ছেলে মানুষিটা করেছে, নিভানের সাথে রাগ করেছে, জেদ দেখিয়েছে, বিনিময়ে সম্পর্কের অবনতি ঘটিয়েছে। তবুও দিন শেষে নিভানকে চোখের আড়াল হতে দেখলেই বাবা মা বোন কাউকে না কাউকে দিয়ে খোঁজ নিয়ে বারবার জেনেছে দাদা ভাই বাড়ি আসবে কখন। সে বাড়ি আসছে তো, সে বাড়ি বাদে অন্য কোথাও গিয়ে থাকছে না তো, থাকবে না তো। এই ছেলেটার জন্য নিভান কোথাও গিয়ে রাত পার করলে তাকে একটু স্বস্তি একটু শান্তিতে থাকতে দেয়নি ছেলেটা। যেন দূরে গিয়েও কাছে থাকার আহ্বান। আজও ছেলেটা কি সেই ভয় এখানে ছুটে এসেছে? এখনো নিভানের স্নেহবন্ধন থেকে যাবার ভয় পায় ইভান। কেন? ছেলেটা তো অনেক বড় হয়েছে, সেই অপ্রাপ্তবয়স্ক ইভান আর নেই। তার বিয়ে হয়েছে, মিষ্টি একটু বউ হয়েছে। তারপরও ইভান এখনো তার দূরত্বতে তাকে হারিয়ে ফেলার ভয় পায়। একেই কি তবে বলে ভ্রাতৃত্বের স্নেহময় বন্ধন? তার প্রতি ইভানের সে অটুট অবুঝ ভালোবাসা, যা অপ্রাপ্ত অবুঝপনা ছেলেটার যে রাগের মধ্যেও অটুট ছিল, আর এখনো প্রাপ্ত বুঝদার ছেলেটার মধ্যে অটুট আছে। হঠাৎ ইভানের ছেলেবেলার একটা কথা মনে পড়ে গেল নিভানের। তখন হয়তো নাফিমের বয়সী ছিল ইভান। কোনো কারণে রেগে গিয়ে টেবিলের 1 ডজন গ্লাস ভেঙে ফেলেছিল ছেলেটা। শেষে টেবিলে আলাদা করে যে গ্লাসটা পড়েছিল সেটা ছুঁড়ে ফেলতে গিয়ে নিভানের গায়ে লেগেছিল। মা ততক্ষণে অগ্নিশিখা। ইভানকে মারতে আসায় নিভান তাকে আগলে নিয়েছিল, মায়ের সম্মুখ থেকে তাড়াতাড়ি সরিয়ে নিয়ে নিজের ঘরে এনে দরজা আটকে দিয়েছিল। ততক্ষণে ইভান শান্ত হয়েছে। নিভান তাকে কিছু বলার আগেই ইভান তাকে জড়িয়ে কেঁদে দিয়ে বলেছিল, তুমি খুব ব্যথা পেয়েছো তাই না দাদাভাই? আমি তোমাকে ইচ্ছে করে মারিনি, আমি দেখিনি তোমাকে দাদাভাই। সরি দাদাভাই। ইটস ওকে সোনা, আমি জানি তো আমার ইভান সোনাটা আমাকে কখনো ইচ্ছাকৃত ব্যথা দিতে পারে না। নিভানকে আঘাত করার দরুন ইভান তখনও ঠান্ডা হয়নি। নিভানের সান্ত্বনাবাণী কাজে দেয়নি, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছিল আর অবুঝ গলায় বলছিল, দাদাভাই, আমি তোমাকে ব্যথা দিলে তুমি কখনো আমাকে বকো না, মেরো না, তোমার থেকে দূরে সরিয়ে দিও না। শুধু ভালোবেসো দাদাভাই, বেশি বেশি ভালোবেসো দাদাভাই। মা বাবা যত যত তোমাকে ভালোবাসে, তুমি তত তত তার চেয়ে বেশি আমাকে ভালোবেসো দাদাভাই। ভালোবাসবে না দাদাভাই, বলো? দাদাভাই তো খুব ভালোবাসে, আর সবসময় খুব ভালোবাসে সোনা। তুই শত ব্যথা দিলেও ভালোবেসে যাবে। চুপ কর আর কাঁদে না, তাহলে কিন্তু এবার দাদাভাই সত্যিই বকবে। নিভান তার কথা রাখতে পেরেছে কিনা সে জানে না। হয়তো ভ্রাতৃত্বের সে স্নেহময় ভালোবাসার সার্টিফিকেট শুধু একমাত্র ইভানই দিতে পারবে। ইভানের দিকে ফের নজর দিল নিভান। মিষ্টির বাটি হাতে তার টপাটপ খেয়ে চলেছে। ছোট চাচি একটু আগে সে ভেতরে নাস্তা করার জন্য ডেকে গেলেন। বান্দা খোশ গল্পে এত মত্ত ভেতরে যায়নি বলে পুনরায় চাচি মিষ্টির বাটিটা দিয়ে গেলেন। এক্সট্রা একটা চেয়ারের উপর আরো কি কি যেন রেখে দিয়ে গেছেন। তবে নিভান তা দেখতে না পেলেও বাটি হাতে নিয়ে ইভানকে কাঁটা চামচে একটার পর একটা করে মিষ্টি তুলতে আর সদানন্দে মুখে পুড়তে দেখেছে সে। সেখানে খাওয়া আর গল্প বাদে পৃথিবীর আর কে কোথায় আছে আপাতত সেসবে তার খেয়াল ধ্যান নেই। মাত্রাধিক সুদর্শন ছেলেটার হাসি খুশি মুখটা যেন তার চেহারার জৌলুসতা দ্বিগুণ বাড়িয়ে দেয়। নীরবতায় ডুবে থাকা বাড়িটায় হঠাৎ শোরগোল। বেশ ভালো লাগলো আবিদা জাহানের। ও বাড়ির প্রতিটা বাচ্চা মিশুক এবং স্বভাবে অমায়িক।
অল্প সময়ের মধ্যে নিতু ইতুও কেমন ওদের সাথে মিশে গিয়েছে, মনে হচ্ছে কতদিনের আত্মীয়তা পরিচিত সবার। অথচ আজই সবার প্রথম দেখা, প্রথম পরিচয়। মেয়েগুলো বসে নেই, কাজ না পারলেও যে যতটুকু জানে হাতে হাতে টুকটাক ঝুমুরকে সাহায্য করে দিয়েছে। ঝুমুর বারবার নিষেধ করায় এখন এক জায়গায় বসে গল্পে মেতেছে। অন্যদিন এই সময়টা আবিদা জাহানের চুপচাপ একাকী নিজ ঘরেতেই কেটে যায়। আজ তার হলো না। আজ এরা আর তাকে ঘরে বসে শুয়ে থাকতে দিল না। বসার ঘরে সোফার মধ্যমণি করে ওনাকে বসিয়ে গল্পে মেতেছে। মাঝে মাঝে গল্পের উপস্থাপনা ওনাকেও করতে হচ্ছে। বিষয়টা মন্দ নয়। মনটার সাথে সাথে অসুস্থ দুর্বল শরীরটাও কেমন যেন হঠাৎ ফুরফুরে অনুভব হচ্ছে। শরীরে যেন কোথায় কোন অসুখে ভুগছিলেন তা যেন মুহূর্তে ভুলে বসলেন। ক্ষণে ক্ষণে শ্বাসকষ্টের যে সমস্যাটা দেখা দেয় তা যেন কোন দূর প্রান্তে উড়াল দিয়েছে। আসলে ওনার অসুখটা শরীরের থেকে মানসিক বেশি, আর সেই মানসিক পীড়া শরীরের অসুখকে দিনকে দিন ভারী করে তুলছে। দীর্ঘশ্বাস ফেলে নিজের চতুর্পাশের হাসি খুশি মুখগুলো মুগ্ধ নজরে দেখতে থাকলেন। হ্যাঁ, বৃদ্ধা বয়সে এসে এরকমই একটা পাওনা তো তিনিও আশা করেছিলেন। সবসময় নাতি নাতনিদের হইহুল্লোড় কোলাহল হাসি খুশিতে ভরপুর থাকবে বাড়িটা, এরকমই তো চেয়েছিলেন। অথচ ভাগ্য এমন গলিতে গিয়ে মোড় নিল, নাতি নাতনি থাকা সত্ত্বেও এত বড় বাড়িটি সবসময় নীরব পড়ে থাকে। নিতু আর ইতু বাড়িতে না থাকলে, বিশেষ করে ইতু বাড়িতে না থাকলে ক্ষণে ক্ষণে তো মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ শুনশান হয়ে পড়ে বাড়িটা। সবাই খোশ গল্পে মজে থাকলেও কৌড়ি দাঁড়িয়ে আছে রান্নাঘরে ঝুমুরের পাশে। সবার সাথে গল্প করার মধ্যে হঠাৎ তার মনে হলো ছোট চাচিকে সাহায্য না করা হোক, তবুও তার পাশে গিয়ে দাঁড়ালে, কথা বললে ব্যস্ত কর্মরত ওনারও ভালো লাগবে। সত্যি কৌড়িকে রান্নাঘরে দেখতেই ভদ্রমহিলা অমায়িক হেসে দিয়ে বললেন, তুমি আবার উঠে আসলে কেন? কিছু লাগবে কি? না, এমনিতেই আসলাম। আপনি একা একা কত শত কাজ করছেন, আমাদের কাউকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছেন না। বিষয়টা ভালো দেখায়? আমার তো ভালো লাগছে না। ওরে আল্লাহ রে, সত্যি তো শাশুড়ি কাজ করবে আর তার বাচ্চা বৌমা চুপচাপ দেখে যাবে? বিষয়টা সত্যিই কেমন দেখায়। এসো তবে কাজে হাত লাগাও। প্রথমে কথাগুলো মজার ছলে বললেও শেষের কথাটা বলতে বলতে কৌড়ির দিকে বড়সড় একটা মাছের পাত্র ধরিয়ে দিলেন। তাতে বড় বড় কাতল মাছের পিস করে রাখা, সুন্দর করে ধোয়া পরিষ্কার করা। কৌড়ির হাতে সেটা ধরিয়ে দিয়ে বললেন, আপাতত বৌমাকে কাজের চাপে রাখতে শাশুড়ি আর একটু কাজ বাকি আছে। বৌমা যখন নিজেই শাশুড়ির সাহায্য করতে চাইছে, তবে মাছগুলো তো একটু কষ্ট করে লবণ হলুদ মাখিয়ে দাও। তবে খবরদার মরিচের গুঁড়ো নেবে না, ওকে? ওটা আমি মাছ ভাজার সময় নিজেই লাগিয়ে নেব। আচ্ছা ঠিক আছে। সানন্দে কাজে হাত দিল কৌড়ি। সকালে এই বাড়িতে নিভান থাকার কথা বলতেই শাড়ি ছেড়ে নিতু একটা নতুন 3 পিস পরেছে। সে নিতু নিজেই অফার করেছিল। কৌড়ি না বললেও শোনেনি। নিতু তার থেকে স্বাস্থ্য ভালো, তাই 3 পিসটা গায়ে একটু ঢিলাঢালা হয়েছে। তবে ফর্সা গায়ে কাঠালি রংটা বেশ চড়াও হয়েছে। মেয়েটাকে বেশ পছন্দ হয়েছে ঝুমুরের। মিষ্টি মেয়েটার সাথে কথা বলেও আলাদা শান্তি। বয়স অল্প হলেও বেশ বুঝদার। বাটাবাটি কাটাকাটি সব কাজ তো ময়নার বাই গুছিয়ে দিয়েছে। আমি শুধু রান্না করছি। তবে তোমাকে কিন্তু এখানে মাছগুলোতে লবণ হলুদ লাগানোর জন্য আটকাইনি, গল্প করার জন্য আটকিয়েছি। এখন বলো তো, এই বাড়িটা তোমার কেমন লাগলো? মাঝে মধ্যে এই শ্বশুর বাড়িতে আসা যাবে তো? যদিও থেকে গেলে আমার একজন দারুণ সঙ্গী হয়, তবে তোমার শাশুড়ির হক তো চেয়ে নেওয়া অন্যায়। তাই থেকে যাওয়ার কথা বলতে পারছি না। এই বাড়িটা আমার খুব ভালো লেগেছে ছোট চাচি। আমি আসবো মাঝে মধ্যে। আর এই বাড়ির মানুষগুলো বুঝি পছন্দ হয়নি? ঝুমুরের কথায় কৌড়ি বিচলিত হলো না, বরং অমায়িক হাসলো। ফের বলল, যে বাড়ির মানুষগুলো ভালো নয়, সেটা রাজপ্রাসাদ হলেও সেখানে যেতে বা থাকতে আমার একটুও ভালো লাগে না। বাড়ি ভালো হয় বাড়ির মানুষগুলোর গুণে, আর বাড়ির অবকাঠামো আর রং চোখের সৌন্দর্যের গুণে নয়। এটা বাবা বলতেন, আমিও মানি। মেয়েটার গুণ স্বভাব আচরণ বলে মেয়েটার বাবা মায়ের কাছ থেকে বেশ ভালোই শিক্ষা পেয়েছে। ঝুমুর কৌড়ির কথার প্রশংসা করলেন। এরকম টুকটাক কথা হতে থাকলো তাদের মধ্যে। বড় পুকুরটায় প্রায় ঘন্টাখানেক আগে জাল ফেলে মাছ ধরার ঘোলা পানির কোনো চিহ্ন নেই। মাছ ধরার সময় পানির হালকা ঘোলাটে হয়ে গেলেও তা পুনরায় স্বচ্ছ টলটলে। দুপাশে বসার স্থান করে শান বাঁধানো। ঘাটটার এক পাশে নিভান আর অন্য পাশটায় ইভান বসে আছে। সেই কখন এসেছে এই বাড়িতে, আর মাত্রই দুই ভাইয়ের সম্মুখীন সাক্ষাৎ হলো। অনেকটা সময় পর নিভান মুখ খুলল, খুব সহজ সাবলীল গলায় শুধালো, হঠাৎ দলবল নিয়ে হাজির কেন? দাদুমা এক এক দিন আবদার জুড়ছে, আর তুমি তাতে সায় জানিয়ে থেকে যাচ্ছ কেন? তাহলে তো আমার আর আশা লাগতো না। ইভানের সহজ সরল স্বীকারোক্তি। অদ্ভুত শান্ত চোখে তার দিকে তাকিয়ে রইল নিভান। ফের বলল, তো প্রবলেমটা কোথায়?
উনি অসুস্থ মানুষ, আবদার জুড়লে প্রীতিশুতে তা রাখার দায় আছে আমার। যাই হয়ে যাক, রক্তের দায়টা তো এড়াতে পারি না আমি। বাবার জন্য হলে সেটা রক্ষা করাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। যেমনটা মায়ের জন্য রক্ষা করে যাচ্ছ, তাই না? সত্য হলেও ইভানের মুখে কথাটা মানতে পারল না রিভান। কপাল কুঁচকে কিছুটা ক্ষিপ্র গলায় বলল, হট রাবিশ, এসব কী ধরনের অবুঝপনা, ছেলে মানুষই কথাবার্তা। তুই কি এখনো ছোট আছিস জিভান? এখনো এসব কথাবার্তা তোর মাথায় ঘুরে ফিরে চলে? আর আমি এখানে থেকে গেলে তুই কি পারবি আমাকে এখান থেকে নিয়ে যেতে? কেউ পারবে? এইসব বোকামো আর পাগলামো নয়। তার মানে দাদুমা বললে তুমি এই বাড়িতে থেকে যাবে? তা কেন থাকবো? থাকার হলে বহু বছর আগে এসে আমি থাকতাম। মায়ের জন্য পারোনি, তাই না? সমস্যাটা কি তোর ইভান? সবসময় কথা পেঁচানো, কথা বাড়ানো ইভান আজ কথা বাড়াতে চাইল না। রক্তের সম্পর্কের প্রতি কার কতটা দুর্বলতা আছে ইভানের জানা নেই, তবে নিভান আউসাফ আহমেদের আছে কঠিন দুর্বলতা। যে ছেলেটা অবুঝ বয়স থেকেও কখনো বাবার নামের টাইটেলে নিজের নাম থেকে মুছতে দেয়নি, এত বড় নামি দামি ব্যবসায়ী চেয়ারে বসে যখন নিজের পিতার নাম জাহিদ হাসান না বলে দ্বিধাহীন আউসাফ আহমেদ বলে পরিচয় দেয়, সেই ছেলেটার রক্তের টান সম্পর্কে ইভানের ঢের জানা আছে। ও বাড়ির সামান্য অর্থ আরামায়ের সুখ স্বাচ্ছন্দ্য দাদাভাইকে টানে না, সেসবের প্রতি দাদাভাইয়ের বিন্দু লোভ টান নেই, এটাও ইভান জানে। আর সহধর্মিণীও পেয়েছে তেমন। যদি বলে তার সাথে রাস্তায় জীবনযাপন করতে, মেয়েটা চোখ বুজে সেই রাস্তায় থাকতে রাজি হয়ে যাবে। সেখানে এই বাড়িতে থেকে যাওয়াটা কোনো বাধাই না। ইভান জানে ইভান নিজের মনের সংশয় ভয় থেকে ছেলে মানুষই করছে। নিভান যদি এ বাড়িতে থাকতে চায়, ইভান তাকে কখনো আটকে রাখতে পারবে না। তবে রক্তের টানের থেকে আত্মার টানের বন্ধন দৃঢ় হয়। সেখানে একই মায়ের সন্তান তারা, দাদা ভাইয়ের আলাদা একটা টান ভালোবাসা তার প্রতি রয়েছে। সেখানে দাদা ভাই কখনোই তার চাওয়া পাওয়া ভালোবাসা মায়া অগ্রাহ্য করতে পারবে না, তার দিক থেকে সহজে মুখ ফিরিয়ে নিতে পারবে না। সেখানে সবগুলো ভাই বোনের ভালোবাসা, টান, মায়া সে কি করে উপেক্ষা করবে? তাই ভুলেও যদি দাদা ভাই থেকে যাওয়ার পরিকল্পনা করে, এ বাড়িতে কিছুতেই একেবারে থাকতে দেবে না ইভান। তাই দলবল নিয়ে হাজির। যদিও এটা দলবলেরা জানে না, জানে শুধু ইভানের ভেতরটা। নিভানের কথার উত্তর দিল না ইভান। গায়ের টি শার্টটা একটানে খুলে ফেললো। প্যান্টের পকেট থেকে ওয়ালেট আর ফোনটা বের করে শানের উপর রেখে ঝাপত করে পুকুরের পানিতে লাফ দিয়ে পড়ল। ইভান সুইমিং জানে, তাই বিচলিত হতে গিয়েও হলো না নিভান। স্থির হয়ে আয়েসি ভঙ্গিতে সেভাবে বসে থেকে ইভানের সাঁতরানো দেখতে থাকলো। অদ্ভুত ছেলেটার কখন কি মনে হয় কে জানে। এত বড় হয়েছে তবুও ছেলেটার ছেলে মানুষই গেল না। সময় নিয়ে নিভান বলল, তুই যে এক লাফিয়ে ধাপিয়ে গোসল করে চলেছিস, গোসল ছেড়ে পারবি কি? সাঁতরানোর মধ্যেও ইভান মুখ উঁচু করে হাসলো, ফের বলল, তুমি আছো কিসের জন্য? আমি তো এ বাড়িতে থাকার জন্য আসিনি ইভান, ক্ষণিকের জন্য এসেছি। সেটা ভেবে না সঙ্গে করে এক্সট্রা কিছু নিয়ে এসেছি। আর না এখানে আমার কিছু আছে। ভেরি গুড। তবে তুমি যে কাল স্যুট পরে আসলে, এখন গায়ের এই টি শার্ট, পরনে এই ট্রাউজার কোথায় পেলে? এটা এক্সট্রা গাড়িতে থাকে আমার। অর্ডার দিলে তো হয়ে যেত। কাল এখানে থেকে যাব ভাবিনি, মনে হয়েছিল যত রাত হোক বাড়িতেই চলে যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তবে সকালে বাড়ি যাওয়া হবে বলে রাতেও অর্ডার করা হয়নি। এখন মনে হচ্ছে করলে ভালোই হতো। এখন অর্ডার দিয়ে দাও। আসতে সময় লাগবে, তার মধ্যে কি করবি? আরে চাচা যান আছে না, ওনার লুঙ্গি সুঙ্গি পরে নেব। ইভান পড়বে লুঙ্গি, হেসে ফেলল নিভান। নিভানের বড় মামা বাংলাদেশের ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ছিলেন। তিনি অফিস টাইম বাদে বরাবরই লুঙ্গিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ইভান তখন ছোট, একেবারে ছোট নয়, তখন হয়তো ক্লাস 4 কি 5-এ পড়ে। বড় মামাকে দেখে ইভানের লুঙ্গি পরার শখ জাগলো। যেন তেন শখ নয়, ভীষণ শখ। লুঙ্গি কিনবেই কিনবে এবং পরবেই পরবে। বাধ্য হয়ে মা তাকে ছোট লুঙ্গি কিনে দিলেন। ইভান খুশি মনে তা পরল, কিন্তু বেচারা সামলাতে পারল না। শত চেষ্টা করেও সামলিয়ে উঠতে পারলই না। বারংবার তা খুলে খুলে পড়ে যেতে লাগলো। তবুও শখ বলে কথা, ইভান চেষ্টায় সচল থেকে গেল। কিন্তু সেই চেষ্টা যখন সর্বসম্মুখে ইজ্জতের দফারফা করে দিল, তখন গিয়ে ছেলেটা ক্ষান্ত হলো। বস্ত্রহীন ইভান লজ্জায় কেঁদে কেটে লুঙ্গি ছিঁড়ে ফেলল এবং কঠিন শপথ করলো পোশাক না থাকলে না পরে থাকবে, তবুও লুঙ্গি সে আর কখনো পরবে না, জীবনে পরবে না। সেই থেকে আজও পর্যন্ত ইভান কখনো লুঙ্গি পরেনি, নিভান অন্তত পড়তে দেখেনি। হাস্য কেন? তখন ছোট ছিলাম বলে সামলাতে পারতাম না, তবে এখন নিশ্চয়ই সামলাতে পারবো। নিভান কিছু বলতে যাচ্ছিল, তন্মধ্যে আজানের ধ্বনি ভেসে আসায় চুপ হয়ে গেল। ততক্ষণে ইভান সারা পুকুর সাঁতরিয়ে চলেছে। নিভান তা চেয়ে চেয়ে দেখল। আরে ইভান, ওয়াশরুমে গোসল করতে
আশার সাহেবের কণ্ঠে ইভান গলা চড়াও করে উত্তর দিল। সমস্যা নেই আঙ্কেল, পুকুরে গোসল করতে বেশ ভালোই লাগছে। আপনি শুধু একটা তোয়ালের ব্যবস্থা করে দিন, গামছা হলেও চলবে। নিভানকেও ভিতরে গোসল করার তাগাদা দিয়ে আসার সাহেব বাড়ির মধ্যে চলে গেলেন। নিভান ভেতরে গেল না। গায়ের টি শার্টটা খুলে ইভানের দেখা দেখি সেও পুকুরে নেমে পড়ল। সুইমিং জানা থাকলেও ইভানের মতো পরিপক্ক নয় সে, তাই আর বিশাল বড় পুকুরটা টলটলে স্বচ্ছ পানিতে সাঁতরানো হলো না তার। 6-7টা সিঁড়ি বেয়ে কোমর সমান পানিতে গিয়ে বসলো সে। শানের উপর আগের থেকেই একটা গোসলের মগ ছিল, সেটা হাতে নিয়েই নেমেছিল আর তা দিয়ে পানি কাটিয়ে গোসল করার চিন্তা ভাবনা করলো। বাড়ির পিছনের বাগানটা দেখবে বলে নিতু ইতুকে সাথে মেয়েরা সব বেরিয়েছিল। পুকুর ঘাটে নিভান আর ইভানকে গোসল করতে দেখে ডান পাশ ঘুরে তারা বাগানে চলে গেল। তবে কৌরি যেতে পারল না। নাফিম জেদ ধরেছে, বাহানা করেছে সেও পুকুরে ডুবিয়ে দাদাভাইদের মতো গোসল করবে, কিন্তু নিভান থাকায় জেদটা জোরালো করতে পারছে না আর না দৌড়ে গিয়ে নামতে পারছে। তাই কৌরিকে ধরেছে উকিল। কৌরি পড়েছে মহাজালায়। একে নাফিম সাঁতার জানে না, তাতে আবার অচেনা পানিতেও ঠান্ডা লাগার ধাত আছে। কিছুতেই নিভান রাজি হবে না তাকে পানিতে নামতে দিতে। এখন কি করবে সে? বৌমণি, আমিও পুকুরে গোসল করব, তুমিও চলো না, তবে দাদাভাই বকবে না। বাহানা জারি রইল বিরতিহীন। পুকুরের ঘাটে বসে গোসল করতে থাকা মানুষটা মনে হয় সেই অব্যাহত জারি শুনতে পেল। পিছনে ফিরে মুখ উঁচিয়ে বলল, কি বলেছে ও? কৌরি জানে উত্তর পেতেই গম্ভীর মুখে মানুষটা বলবে, না, পুকুরে গোসল দেওয়া যাবে না, ওকে ভেতরে নিয়ে গোসল করিয়ে দাও। আর এই গম্ভীর বার্তা শুনতেই বাচ্চা ছেলেটার মন খারাপ হয়ে যাবে। সুন্দর মুখখানা গোমট হয়ে থাকবে। এমনিতেই মানুষটার গলার আওয়াজ শুনতে চুপ হয়ে গেছে ছেলেটা। কৌরি, ও আপনাদের সাথে পুকুরে গোসল করতে চাইছে। নিভান কিছু সময় চুপ থেকে বলল। আচ্ছা পাঠিয়ে দাও। কাচুমাচু হয়ে দাঁড়ানো নাফিম লাফিয়ে উঠল। তড়িৎ কৌরির ওড়নার আঁচল ধরে টান দিয়ে বলল, চলো। আমি কোথায় যাব? দাদাভাই হ্যাঁ বলেছে, যখন তুমি যাও আমি ঘাটে দাঁড়িয়ে থাকছি, যাও। কৌরিকে ছাড়া যাবে না। নাফিম ছোট দাদা ভাইয়ের সাথে দুষ্টু মিষ্টি যেমনই হোক, তার দারুণ সখ্যতা হলেও বড় দাদা ভাইয়ের সাথে একদম নয়। অগত্যা নাফিমের বাহানায় কৌরিকে যেতে হলো। তবে সিঁড়িতে পা রাখতে উদম গায়ে নিভানকে গোসল করতে দেখে কেমন অস্বস্তি হলো। নাফিম পানিতে নামার আগে নিভান বলল, ও গোসল করে পড়বে কি? ওকে চেঞ্জ করে গামছা জাতীয় কিছু পাঠিয়ে দাও। অগত্যা গামছা এনে নাফিমকে চেঞ্জ করে দিল। ছেলেটা লজ্জা পাচ্ছিল, তবে পুকুরের গোসলের আনন্দে তা ক্ষীণ হলো। নাফিমের প্যান্ট শার্ট আর চশমা হাত দিয়ে উপরে চলে গেল কৌরি। নাফিম পুকুরে নামতেই তাকে কোলের মধ্যে সিঁড়িতে বসিয়ে নিজের হাতের মগটা ধরিয়ে দিল। নিভান বলল, পুকুরে নামা যাবে না, ডুবে যাবে, এখানে বসে গোসল করে নাও। নাফিম আমার কাছে আসবে? ইভান ডাকতে নাফিম কোথায় বসে আছে মুহূর্তে যেন ভুলে গেল। উচ্ছ্বসিত হয়ে দাঁড়িয়ে উঠতেই নিভান তাকে হাত ধরে বসিয়ে দিল। নিজের একটা হাত দিয়ে ওর পেট চেপে ধরে ইভানকে উদ্দেশ্য করে বলল, ও সাঁতার জানে না ইভান, ওকে নিয়ে একদম ফাজলামো মনে হয়। গম্ভীর গলা শুনতেই নাফিম দমে গেল। চুপচাপ দাদা ভাইয়ের কোলের মধ্যে বসে পড়ল। পুকুর নামতে দিয়েছে এই ঢের, এখন বাড়াবাড়ি করলে দাদা ভাই সোজা উপরে উঠিয়ে দিবে। ওর থেকে চুপচাপ গোসল করাই ভালো। আর কোলের মধ্যে বসে আছে এটাও তো ভাবতে হবে। তবে ইভান তাকে উস্কানো বন্ধ করলো না। তাতে কান মন দিলেও সায় দিতে পারল না নাফিম। কাননে সে দাঁড়ালো সবে। ও ওয়াশরুমে গিয়েছিল। ওয়াশরুম থেকে বের হতে ঝুমুর জানালো সবাই বাড়ির পিছনের বাগানে, তাইও চলে এসেছে। কৌরির পাশাপাশি এসে দাঁড়াতে ইভান আর নাফিমকে ছেড়ে ওর পিছু নিল। বলল, কানন সাঁতার জানো? গ্রামের ছেলে সাঁতার জানবো না? হ্যাঁ ভাইয়া। তবে দাঁড়িয়ে আছো কেন? নেমে পড়ো। গোসল করে পড়বোটা কি ভাইয়া? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না টাইপ কথার কাজ করবে, তাই তখন হুদাই গামছাটা পরে বসে থাকবে। আরে অত শত ভাবলে কি আর হয়? নেমে পড়ো তো। কানন সত্যি ভাবল না। গা থেকে শার্ট গলানোর আগে নিচু গলায় কৌরিকে উদ্দেশ্য করে বলল, ফুলবানো, ব্যাড নিউজ আছে। কাননের স্বভাব সম্পর্কে জানে কৌরি। সত্যি সত্যি যদি ব্যাড নিউজ হতো কণ্ঠে এত রসিকতা এনে বলতো না, মুখেও চিন্তা ভাবনার প্রলেপ থাকতো। তাই বিচলিত না হয়ে সহজ গলায় জিজ্ঞাসা করলো, কি ব্যাড নিউজ? আমাদের নাহিদ আরশাদ সাহেবের নাকি আবারও পুরনো ক্যারেক্টারে ফিরে গিয়েছেন, সাথে মাতলামো পাগলামো শুরু করেছেন। আগের মতো নাকি হাত ফাত কেটে নাজেহাল অবস্থা করে ফেলেছেন। হসপিটালে ভর্তি করা হয়েছে তাকে। আহারে বেচারা, দেখতে যেতে আমার খুব ইচ্ছে করছে। দাদি আপা আর আব্বু তো আজ সকালেই চলে যেত। তুই যেতে চাইলে বল, ভাইয়াকে বলি।
এখনো জলামো করে ঘন ঘন ভ্রু নাচালো কানন, অর্থাৎ কৌড়ি যাবে কিনা। কিন্তু বিষয়টা কাননের কথাবার্তায় যে ধারায় ফাজলামো ঝরে পড়ল, কৌড়ির কাছে তা একটুও ফাজলামো মনে হলো না। শত্রু হলেও নিজের জন্য কারো অমঙ্গল কখনো চায়নি, আর চায়ও না সে। নাহিদকে একেবারে পছন্দ করে না কৌড়ি, তাই বলে তার মন্দটা হোক এটা চায় না কখনো। ও যা আমাকে বকা ধমক জ্বালিয়েছে। না চল, নিবান ভাইয়ের বউ ইন্টারভিউ করিয়ে তোকে দেখিয়ে এবার একটু শোধবোধ করে আসি। তুই পুকুরে নামবি নাকি আমি ঠেলা মেরে ফেলে দেবো তোকে? হ্যাঁ, কুকুর কামড়েছিল তাই শোধ নিতে। এখন তুইও যাবি কুকুরকে কামড় দিতে? অসভ্য। পুকুরে নাম, গোসল কর যা। কানন মৃদু হেসে গায়ে শার্ট গলিয়ে ঝাপাত করে পুকুরে নেমে পড়ল। তারপর শুরু হলো ইভান আর তার সারা পুকুরময় দাপানো। প্রতিযোগিতাও হলো দুজনের মধ্যে, ওপারের ঘাট থেকে এপারের ঘাট। একটা সময় ক্ষান্ত দিয়ে সিঁড়িঘাটে এসে বসলো দুজনে। নিভান এত সময় ধৈর্য নিয়ে দুই প্রাপ্তবয়স্ক বাদরের বাদরামি দেখলো। একজন সম্পর্কে শালাবাবু, আরেকজন কলিজার ভাই। কি বলা যায় তাদের? নিভানের পাশে এসে ইভান বসতেই নাফিমের দিকে নজর দিল। নাফিমের পরনের গামছার ফাঁক দিয়ে তার ফর্সা পা দেখা যাচ্ছে, সেটাই লক্ষ্য করে চোখ দিয়ে ইশারা করলো ইভান। নাফিম কি বুঝে সেদিকে তাকালো, তবে উরুর অংশ বেরিয়ে যেতে দেখে তাড়াতাড়ি ঢেকে ফেললো। তবে তার মনে হচ্ছে ছোট দাদাভাই আরো কিছু দেখে ফেলেছে, যদিও ইভান দেখেনি। তবে নাফিমের আতঙ্কিত নজর খেয়াল করে মিছে মিছে নাফিমকে খাপাতে বলল, আর ডেকে কি লাভ, দেখেই তো ফেলেছি। নাফিম কেঁদে দেবে যেন। এত মানুষের সামনে বেজ্জতি এত সময় নিভানের সান্নিধ্যে থেকে তার কাছে কিছুটা সহজ হয়ে যাওয়ায় মুখ উঁচু করে কণ্ঠে খাদ মিশিয়ে ডাকলো, দাদা ভাই। নিভান কিছু বলার আগে ইভান ফের বলল, আরে দাদাভাই কি, 2 বছর আগে যখন তোর কেটেছিল তুই কাঁদছিলি, আমি ধরেছিলাম তোকে, তখন তোর লজ্জা কোথায় ছিল? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।